আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখন আমরা পড়ব হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর হচ্ছে ৩ নম্বর পৃষ্ঠা। বঙ্গবন্ধু স্যাটেলাইট। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মেয়াদ হচ্ছে ১৫ বছর। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মেয়াদ কতদিন? ১৫ বছর। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মেয়াদ হচ্ছে ১৫ বছর। উৎক্ষেপণকারী হচ্ছে স্পেস এক্স। এটা একটা আমেরিকান প্রতিষ্ঠান। স্পেস এক্স এটি একটি আমেরিকান প্রতিষ্ঠান। তাহলে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মেয়াদ হচ্ছে ১৫ বছর। উৎক্ষেপণকারী হচ্ছে স্পেস এক্স আমেরিকা। ট্রান্সপন্ডারের সংখ্যা হচ্ছে ৪০টি। ট্রান্সপন্ডারের সংখ্যা হচ্ছে ৪০টি। উপরের লাইনটা কি? নির্মাতা প্রতিষ্ঠান উপরের হচ্ছে লাইনের থ্যালেস সাইডে কাটা গেছে। ইন্টারন্যাশনাল। উপরে যেটা আছে পড়া হবে, থামো। নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে থ্যালেস। নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে থ্যালেস অ্যালেনিয়া স্পেস ফ্রান্স। নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে থ্যালেস অ্যালেনিয়া স্পেস ফ্রান্স। নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে থ্যালেস অ্যালেনিয়া স্পেস ফ্রান্স। কক্ষপথ হচ্ছে ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। কক্ষপথ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। এই স্যাটেলাইটের নাম হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১। এটি বিশ্বের বাংলাদেশ এই স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে কততম দেশ হিসেবে স্যাটেলাইট উৎক্ষেপণ করছে? ৫৭তম দেশ হিসেবে। তাহলে বাংলাদেশ বিশ্বের ৫৭তম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ। বাংলাদেশ বিশ্বে ৫৭তম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ। বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ করা হয়েছে কত সালের কত তারিখে? ১১ অথবা ১২ই মে ২০১৮। ১১ অথবা ১২ই মে ২০১৮। তাহলে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে কত সালের কত তারিখে? ১১ অথবা ১২ই মে ২০১৮। ১১ তারিখ হচ্ছে বাংলাদেশ টাইম। তোমার সাউন্ড আসতেছে কেন? সাউন্ড বন্ধ করে দাও। তাই নাকি? উৎক্ষেপণ হচ্ছে ১১ই মে অথবা ১২ই মে ২০১৮। ১১ই মে হচ্ছে আমেরিকান টাইম এবং ১২ই মে হচ্ছে বাংলাদেশ টাইম। ১১ই মে হচ্ছে আমেরিকান টাইম এবং বাংলাদেশ টাইম হচ্ছে ১২ই মে ২০১৮। আচ্ছা, মহাকাশযান ফ্যালকন ৯ এর মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। মহাকাশযান ফ্যালকন ৯ এর মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ কে উৎক্ষেপণ করা হয়। মহাকাশযান ফ্যালকন ৯ এর মাধ্যমে, ফ্যালকন ৯ খুব ইম্পর্ট্যান্ট। মহাকাশযান ফ্যালকন ৯ এর মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইটের আরেক নাম হচ্ছে বা বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট ১। বঙ্গবন্ধু স্যাটেলাইটের বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট ১। এই যে নাম পরিবর্তন করা হয়েছে, আগে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ নাম ছিল, এখন বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট ১। এই নাম পরিবর্তন করা হয়েছে ৩রা মার্চ ২০২৫ সালে। ২০২৫ সালের ৩ মার্চ ২০২৫ সালের ৩ মার্চে এই নাম পরিবর্তন করা হয়। এটি কি ধরনের স্যাটেলাইট? এই যে স্যাটেলাইট যেটা, এই স্যাটেলাইটটা হচ্ছে এক ধরনের জিও বা ভূ উপগ্রহ স্যাটেলাইট। জিও বা ভূ উপগ্রহ স্যাটেলাইট। তাহলে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ বা বাংলাদেশ স্যাটেলাইট ১ এইটা কি? এটা এক ধরনের জিও বা ভূ উপগ্রহ স্যাটেলাইট। আচ্ছা, এখন আমরা পড়বো বঙ্গবন্ধু স্যাটেলাইট ২। বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ এইটা এখন পড়বো। তাহলে বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ এটার আয়ুষ্কাল হবে কতদিন? আয়ুষ্কাল হবে হচ্ছে ১৮ বছর। বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ এর আয়ুষ্কাল হবে হচ্ছে ১৮ বছর। এটি হবে আর্থ অবজারভেটরি স্যাটেলাইট। তাহলে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ যেটা, ওইটা কি ছিল? ওইটা ছিল হচ্ছে ভূ উপগ্রহ স্যাটেলাইট। আর বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ যেটা, এটা কি হবে? এটা হবে আর্থ অবজারভেটরি স্যাটেলাইট। আর এর জন্য কোনো স্লটের প্রয়োজন হবে না। বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ এর জন্য কোনো স্লটের প্রয়োজন হবে না। বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ এর জন্য কোনো স্লটের প্রয়োজন হবে না। আচ্ছা, বিএসসিএল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। বিএসসিএল হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। এটার প্রধান কেন্দ্র কোথায় অবস্থিত? এটার প্রধান কেন্দ্র হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। স্পেসিফিক জায়গার নাম বললে তেলিয়াপাড়া বা তালিবাবাদ। তাহলে বিএসসিএল এর পূর্ণ নাম কি? পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। এইটার প্রধান কেন্দ্র হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে। আর জায়গার নাম কোথায়? স্পেসিফিক জায়গার নাম যদি বলতে হয় তাহলে হচ্ছে তেলিয়াপাড়া বা তালিবাবাদ। তেলিয়াপাড়া বা হচ্ছে তালিবাবাদ। এই যে প্রধান কেন্দ্র গাজীপুরের জয়দেবপুরে, এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
কিন্তু বিএসসিএল এর প্রথম যে কেন্দ্র সেটা কিন্তু ছিল হচ্ছে বেতবুনিয়া রাঙ্গামাটিতে, কারণ প্রতিষ্ঠা হয়েছিল 1975 সালে। বেতবুনিয়া রাঙ্গামাটিতে যে কেন্দ্রটা ছিল এটা প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে 1975 সালে, কিন্তু 1982 সালে গাজীপুরের জয়দেবপুরে যখন আরেকটা কেন্দ্র করা হয় তখন মূল কেন্দ্রটা স্থানান্তর করে গাজীপুরের জয়দেবপুরে নিয়ে আসা হয়। এই জন্য বিএসসিএল এর ক্ষেত্রে আমরা কি বলবো, প্রধান কেন্দ্র কোথায় এখন বর্তমানে হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে, এবং এটা প্রতিষ্ঠিত হয়েছে 1982 সালে। স্পেসিফিক জায়গার নাম হচ্ছে তেলিয়াপাড়া বা তালিবাবাদ। আর বিকল্প বিকল্প হচ্ছে বেতবুনিয়া রাঙামাটি 1975 সালে প্রতিষ্ঠিত হয়। বেতবুনিয়া রাঙামাটি। বিটিসিএল বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড। বিটিসিএল বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। বিটিসিএল বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। বিটিআরসি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। এইটা প্রতিষ্ঠিত হয়েছে 2002 সালে। তাহলে বিটিআরসি যেটা, এটা প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 2002 সালে। বিটিআরসি প্রতিষ্ঠিত হয়েছে 2002 সালে। বঙ্গবন্ধু হাইটেক পার্ক, যার বর্তমান নাম হচ্ছে কালিয়াকৈর হাইটেক পার্ক, কোথায় অবস্থিত? গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত। গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক। বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক কোনটা? সেটা হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক পার্ক, যেটার বর্তমান নাম হচ্ছে কালিয়াকৈর হাইটেক পার্ক। আচ্ছা, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কত সালে প্রতিষ্ঠিত হয়? 1990 সালে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় 1990 সালে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় 1990 সালে। শেখ হাসিনা সফটওয়্যার পার্ক কোথায় অবস্থিত? যশোরে। শেখ হাসিনা সফটওয়্যার পার্ক যশোরে অবস্থিত। বর্তমান নাম হচ্ছে যশোর আইটি পার্ক। যশোর আইটি পার্ক। এটার নাম কি ছিল? শেখ হাসিনা সফটওয়্যার পার্ক, বর্তমান নাম হচ্ছে যশোর আইটি পার্ক। কোথায় অবস্থিত? যশোরে অবস্থিত। কমলাপুর স্টেশনের ডিজাইনার বা নকশাকারক কে ছিলেন? ছিলেন বব লুই। কমলাপুর রেল স্টেশনের ডিজাইনার ছিলেন হচ্ছে বব লুই। অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত? ঢাকাতে। অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো ঢাকায় অবস্থিত। অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো ঢাকায় অবস্থিত। পোস্টাল কোড মানে কি? পোস্টাল কোড হচ্ছে নাম, পোস্ট অফিসের নাম, পোস্ট অফিস নেম, এটাকে বলা হচ্ছে পোস্টাল কোড। পোস্ট অফিসের নাম হচ্ছে পোস্টাল কোড। আচ্ছা, মুজিবনগর সরকারের ডাক টিকিটের ডিজাইনার কে ছিল? মুজিবনগর সরকারের ডাক টিকিটের ডিজাইনার ছিল বিমান মল্লিক। মুজিবনগর সরকারের ডাক টিকিটের ডিজাইনার হচ্ছে বিমান মল্লিক। এই যে ডাক টিকিট উনি যে ডিজাইন করছিলেন বিমান মল্লিক, সেই ডিজাইনের ভিতরে বাংলাদেশের ম্যাপ ছিল, মানে সেই ডাক টিকিটের ভিতরে বাংলাদেশের ম্যাপ ছিল। তাহলে মুজিবনগর সরকারের যে ডাক টিকিট প্রথম হয়েছিল সেটার ভিতরে প্রথম দিকে কি ছিল? বাংলাদেশের ম্যাপ ছিল। পরবর্তীতে সেই বাংলাদেশের ম্যাপ সরিয়ে ওই জায়গায় কি ঢোকানো হয়? শহীদ মিনার করা হয়েছিল। পরে ওই জায়গাটাতে ইমপ্লিমেন্ট করা হয় কি? শহীদ মিনার। তাহলে বাংলাদেশের মুজিবনগর সরকারের ডাক টিকিটের ডিজাইনার হচ্ছে বিমান মল্লিক। এবং সেই ডাক টিকিটের ভিতরে প্রথম দিকে বাংলাদেশের পতাকা ছিল এবং পরবর্তীতে শহীদ মিনার ছিল। আচ্ছা, বাংলাদেশের ডাক টিকিট জাদুঘর কোথায় অবস্থিত? ডাক টিকিট জাদুঘর হচ্ছে ঢাকায় অবস্থিত। ডাক টিকিট জাদুঘর ঢাকায় অবস্থিত। আচ্ছা, বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? পোস্টাল একাডেমি রাজশাহীতে অবস্থিত। রাজশাহীতে অবস্থিত হচ্ছে পোস্টাল একাডেমি। এবং রাজশাহীতে যে পোস্টাল একাডেমি অবস্থিত, এটা হচ্ছে রাজশাহী রেলগেট থেকে আমচত্বরে যাওয়ার পথে, আমচত্বরের কাছাকাছি রাস্তার বাম পাশে পড়ে আর কি। এটা হচ্ছে সেই পোস্টাল একাডেমি। ভূ উপগ্রহের মাধ্যমে ভূ উপগ্রহের মাধ্যমে কি কি কাজ করা হয়? ভূ উপগ্রহের মাধ্যমে, এই যে আমরা ভূ উপগ্রহ একটা উপরে আকাশে পাঠাইছি, বাংলাদেশ স্যাটেলাইট 1, এটার মাধ্যমে আমরা কি কি সুবিধা পাবো? একটা হচ্ছে টেলিযোগাযোগ, 1 নম্বর হচ্ছে টেলিযোগাযোগ, 2 নম্বর হচ্ছে লাইভ অনুষ্ঠান, 3 নম্বর হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। তাহলে ভূ উপগ্রহের মাধ্যমে আমরা মূলত 3টা সুযোগ সুবিধা পাবো। কি কি? একটা হচ্ছে টেলিযোগাযোগ, 2 নম্বর হচ্ছে লাইভ অনুষ্ঠান, 3 নম্বর হচ্ছে আবহাওয়া পূর্বাভাস। টেলিযোগাযোগ, লাইভ অনুষ্ঠান, আবহাওয়া পূর্বাভাস। এরপর আমরা পড়বো বিএইসি, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন।
BAEC বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয় 1973 সালে আগারগাঁওতে। বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয় 1973 সালে আগারগাঁওতে। এটা অবস্থিত কোথায় অবস্থিত? আগারগাঁওতে। তাহলে পরমাণু শক্তি কমিশন কোথায় অবস্থিত? আগারগাঁওতে অবস্থিত। বঙ্গবন্ধু নভ থিয়েটার কোথায় অবস্থিত? বিজয় সরণি, ঢাকাতে। বঙ্গবন্ধু নভ থিয়েটার কোথায় অবস্থিত? বিজয় সরণি, ঢাকা। বঙ্গবন্ধু নভ থিয়েটার অবস্থিত বিজয় সরণি, ঢাকা। এটার স্থপতি হচ্ছে আলী ইমাম। বঙ্গবন্ধু নভ থিয়েটার কোথায় অবস্থিত? বিজয় সরণি, ঢাকাতে অবস্থিত। এটার স্থপতি হচ্ছে আলী ইমাম। বঙ্গবন্ধু নভ থিয়েটারের বর্তমান নাম হচ্ছে নভ থিয়েটার, ঢাকা। শুধুমাত্র নভ থিয়েটার, বর্তমানে বঙ্গবন্ধু নভ থিয়েটারের নাম হচ্ছে নভ থিয়েটার, ঢাকা। আচ্ছা, বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কোথায় অবস্থিত? বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর হচ্ছে আগারগাঁওয়ে অবস্থিত। কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1965 সালে প্রতিষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কোথায় অবস্থিত? আগারগাঁওতে অবস্থিত। বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আগারগাঁওতে অবস্থিত, প্রতিষ্ঠিত হয়েছে 1965 সালে। সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কক্সবাজারে অবস্থিত। সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কক্সবাজারে অবস্থিত। রেল জাদুঘর কোথায় অবস্থিত? পাহাড়তলি, চট্টগ্রাম। চট্টগ্রামের পাহাড়তলিতে যায়। ওই যে একটা গান আছে না, কিসের নৌকা পাহাড়তলি যায়, ওইটা আর কি। তাহলে রেল জাদুঘর হচ্ছে চট্টগ্রামের পাহাড়তলিতে অবস্থিত। রেল জাদুঘর হচ্ছে চট্টগ্রামের পাহাড়তলিতে অবস্থিত। কিন্তু রেল কারখানা হচ্ছে সৈয়দপুরে অবস্থিত। রেল জাদুঘর চট্টগ্রামের পাহাড়তলিতে অবস্থিত, কিন্তু রেল কারখানা সৈয়দপুরে অবস্থিত। সমুদ্র গবেষণা ইনস্টিটিউট হচ্ছে কক্সবাজারে অবস্থিত। সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কক্সবাজারে অবস্থিত। আচ্ছা, মেট্রো রেল, এই মেট্রো রেল প্রকল্পটা কিসের প্রকল্প? এটা হচ্ছে মূলত ঢাকা ম্যাস র্যাপিড ডেভেলপমেন্ট প্রজেক্টের একটা অংশ। তাহলে ঢাকা ম্যাস র্যাপিড ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটার একটা অংশ হচ্ছে মেট্রো রেল। তাহলে ঢাকা ম্যাস র্যাপিড ডেভেলপমেন্ট প্রজেক্ট বা ঢাকা ম্যাস র্যাপিড ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটার একটা অংশ হচ্ছে মেট্রো রেল। এই মেট্রো রেলের লাইন সংখ্যা কয়টা? মেট্রো রেলের লাইন হচ্ছে 6টা। মেট্রো রেলের লাইন সংখ্যা হচ্ছে 6টা। লাইন এক নম্বর লাইন কোথায় থেকে কোথায় পর্যন্ত? 1 নম্বর লাইন হচ্ছে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত 1 নম্বর লাইন। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত 1 নম্বর লাইন। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত 1 নম্বর লাইন। লাইন 6 নম্বর লাইন হচ্ছে দিয়াবাড়ি থেকে মতিঝিল। 6 নম্বর লাইন হচ্ছে দিয়াবাড়ি থেকে মতিঝিল। 6 নম্বর লাইন দিয়াবাড়ি থেকে মতিঝিল। এই 6 নম্বর লাইনের দূরত্ব হচ্ছে 21.26 কিলোমিটার। 21.26 কিলোমিটার। আর পয়েন্টের পরে আসলে পড়তে হয় এইভাবে 21.26 কিলোমিটার। পড়ার সময় এইভাবে পড়তে হয়, কিন্তু আমি মানে যে যেভাবে অভ্যস্ত হয়ে যায় আর কি, সেভাবে পড়বে। আচ্ছা, তাহলে 6 নম্বর লাইন হচ্ছে দিয়াবাড়ি থেকে মতিঝিল। আর 1 নম্বর লাইন কোথায় থেকে? বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত। 6 নম্বর লাইন দিয়াবাড়ি থেকে মতিঝিল, এটার কত কিলোমিটার দীর্ঘ? এটা হচ্ছে 21.26 কিলোমিটার দীর্ঘ। 21.26 কিলোমিটার দীর্ঘ। অর্থায়ন করছে বাংলাদেশ এবং জাপান। তাহলে অর্থায়ন করছে কে? মেট্রো রেলের অর্থায়ন হয়েছে হচ্ছে বাংলাদেশ এবং জাপান অর্থায়ন করছে। প্রথম রেল লাইন পাশে আছে দেখো। প্রথম রেল লাইন কোনটা? বাংলাদেশের প্রথম রেল লাইন হচ্ছে দর্শনা থেকে কুষ্টিয়া রেল লাইন। এটা হচ্ছে প্রথম রেল লাইন। দর্শনা কুষ্টিয়া রেল লাইন হচ্ছে বাংলাদেশের প্রথম রেল লাইন। বাংলাদেশের প্রথম রেল লাইন কোথায় থেকে কোথায়? দর্শনা থেকে কুষ্টিয়া। দর্শনা থেকে কুষ্টিয়া। দর্শনা থেকে কুষ্টিয়া। রেলওয়ে গেজ আছে কয় ধরনের? রেলওয়ে গেজ আছে হচ্ছে 3 ধরনের গেজ। রেলওয়ে গেজ আছে কয় ধরনের? 3 ধরনের বা 3টি। রেলওয়ে গেজ হচ্ছে 3টি। আচ্ছা, দীর্ঘতম রুট হচ্ছে লালমনির থেকে জয়দেবপুর। লালমনির জয়দেবপুর হচ্ছে দীর্ঘতম রুট। দীর্ঘতম রুট হচ্ছে লালমনির জয়দেবপুর। লালমনির জয়দেবপুর হচ্ছে দীর্ঘতম রুট। লালমনির জয়দেবপুর দীর্ঘতম রুট। লালমনির জয়দেবপুর দীর্ঘতম রুট। লালমনির জয়দেবপুর হচ্ছে দীর্ঘতম রুট। লালমনির জয়দেবপুর দীর্ঘতম রুট। হার্ডিং ব্রিজ কোথায় অবস্থিত? পদ্মা নদীর উপরে অবস্থিত। পদ্মা নদীর উপরে অবস্থিত জায়গার নাম হচ্ছে পাকশি। হার্ডিং ব্রিজ অবস্থিত পাকশিতে।
পদ্মা নদীর উপরে অবস্থিত। হার্ডিং ব্রিজ পাকশীতে পদ্মা নদীর উপরে অবস্থিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ এবং রাশিয়া এর যৌথ ভাবে, মানে বাংলাদেশ এবং রাশিয়া যৌথভাবে এটা তৈরি করে আর কি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আচ্ছা, এইখানে এই যে বিদ্যুৎ কেন্দ্র, এইটাতে মূলত কে কাজ করছে বা মূলত ইয়ে করছে হচ্ছে অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট। অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট রাশিয়া, এটা একটি রাশিয়ান প্রতিষ্ঠান। অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট এটা একটা রাশিয়ান প্রতিষ্ঠান। আর হচ্ছে রাশিয়ার যেটা পারমাণবিক হচ্ছে সংস্থা, যেটা সে পারমাণবিক সংস্থার নাম হচ্ছে রোসাটম। রাশিয়ার যেটা নিজস্ব পারমাণবিক সংস্থা সেটার নাম হচ্ছে রোসাটম। হ্যাঁ, আর এই প্রতিষ্ঠানটা করে দিয়েছে কে? এই অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট, এরাই হচ্ছে বিভিন্ন কাজ টাজ করছে আর কি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের। আচ্ছা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নজরদারি করে কারা? নজরদারি করে হচ্ছে আইএইএ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নজরদারি করে হচ্ছে আইএইএ, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন বা এরকম কিছু একটা, এজেন্সি বা অ্যাসোসিয়েশন এরকম কিছু একটা। তাহলে নজরদারি করে হচ্ছে আইএইএ। এই আইএইএ কিন্তু হচ্ছে ইরানের পারমাণবিক যেগুলো প্রকল্প এটাকে নজরদারি করছিল। এবং তারা কিসের মাধ্যমে নজরদারি করে জানো? তারা হচ্ছে মূলত ক্যামেরার মাধ্যমে নজরদারি করে। তারা এখানে ক্যামেরা সেট করে দিয়ে যায় এবং সেই ক্যামেরার মাধ্যমে 24 ঘন্টা তারা পর্যবেক্ষণ করে। এটা বাংলাদেশের এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও করছে, ক্যামেরা সেট করে দিয়ে গেছে এবং তারা নিজেরা এসে ক্যামেরা সেট করে দিয়ে যায় এবং এইভাবে তারা নজরদারি করে। আচ্ছা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটার উৎপাদন শুরু হওয়ার কথা 2025 সাল থেকে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হওয়ার কথা ছিল 2025 সাল থেকে, কিন্তু বর্তমানে আমরা 2026 অবস্থান করতেছি, এখনো পর্যন্ত এটার কার্যক্রম শুরু হয়নি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হওয়ার কথা ছিল 2025 সালে। জিডিপি খাতে, জিডিপিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবদান কতটুকু? অবদান হচ্ছে জিডিপি বাড়বে হচ্ছে 2%। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যখন উৎপাদনে আসা শুরু করবে, তখন বাংলাদেশ উৎপাদন যখন শুরু হবে তখন বাংলাদেশের জিডিপি বাড়বে কত পার্সেন্ট? 2% জিডিপি বাড়বে। আর এখানে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে? দুইটা চুল্লি আছে, দুইটা চুল্লির প্রত্যেকটাতে 1200 মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হবে, মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। তাহলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 1200 করে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ এবং রাশিয়ার যৌথভাবে তৈরি করতেছে এবং এখানে যে প্রতিষ্ঠান কাজ করে তার নাম হচ্ছে অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট। এটি একটি রাশিয়ান প্রতিষ্ঠান, তবে রাশিয়ার নিজস্ব পারমাণবিক যে প্রতিষ্ঠান সেটার নাম হচ্ছে রোসাটম। এইটা, এই রোসাটমও এখানে কাজ করতেছে। নজরদারি করে কে? আইএইএ, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন অথবা এজেন্সি। উৎপাদন কত সাল থেকে শুরু হওয়ার কথা? 2025 সাল থেকে শুরু হওয়ার কথা। জিডিপিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবদান হচ্ছে 2%। আর 1200 যোগ 1200 মানে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এরপরেরটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল বা কর্ণফুলী টানেল। বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল বা কর্ণফুলী টানেল। বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল বা কর্ণফুলী টানেল, এটার বর্তমান নাম কর্ণফুলী টানেলই, বঙ্গবন্ধু শেখ মুজিব আর নাম নাই। আচ্ছা, তাহলে এই যে কর্ণফুলী টানেল, এইটার অর্থায়ন কে করছে? এটার অর্থায়ন হচ্ছে বাংলাদেশ এবং চীনের যৌথ অর্থায়নে এটা হয়েছে। বাংলাদেশ এবং চীনের যৌথ অর্থায়নে এই কর্ণফুলী টানেলটা হয়েছে। এই টানেলের অবস্থান কোথায় থেকে কোথায় পর্যন্ত? এই টানেলের অবস্থান হচ্ছে পতেঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত, বা পতেঙ্গা থেকে আনোয়ারাকে সংযুক্ত করছে। পতেঙ্গা ও আনোয়ারাকে সংযুক্ত করছে কে? এই কর্ণফুলী টানেল। পতেঙ্গা আনোয়ারা, পতেঙ্গা আনোয়ারা। ওয়ান সিটি টু টাউন, বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল যেটা বা কর্ণফুলী টানেল, এটার ইয়েটা কি, থিমটা কি? ওয়ান সিটি টু টাউন, ওয়ান সিটি টু টাউন, ওয়ান সিটি টু টাউন। 3.31 কিলোমিটার দীর্ঘ, 3.31 কিলোমিটার দীর্ঘ, 3.31 কিলোমিটার দীর্ঘ। তাহলে কর্ণফুলী টানেল কতটুকু দীর্ঘ? 3.31 কিলোমিটার দীর্ঘ। এই যে কর্ণফুলী টানেল, এই কর্ণফুলী টানেলের উদ্বোধন হয়েছে কত সালে, কত তারিখে? কর্ণফুলী টানেলের উদ্বোধন হয়েছে 2023 সালের 28শে অক্টোবর। কর্ণফুলী টানেলের উদ্বোধন হয়েছে 2023 সালের 28শে অক্টোবর। কর্ণফুলী টানেলের উদ্বোধন হয়েছে 2023 সালের 28শে অক্টোবর। 2023 সালের 28 অক্টোবর এটা হচ্ছে কর্ণফুলী টানেলের উদ্বোধন হয়েছে।